Hello students, welcome to English Edition channel. আজকের ক্লাসটা আমরা করব একটা পোয়েমের উপরে ক্লাস 11 এর যে নিউ সিলেবাস সেই সিলেবাসের অনেকগুলো টেক্সট আমরা আপলোড করেছি। তোমরা আজকে যে ক্লাসটা করতে চলেছো সেটা হচ্ছে Composed upon Westminster Bridge written by William Wordsworth এই পোয়েমটার উপরে। Composed upon Westminster Bridge একটা কবিতা যেটা আগের যে ওল্ড সিলেবাস যেটা ক্রস করে আমরা নতুন সিলেবাসে আসছি সেই সিলেবাসও ছিল এবং আমরা নতুন সিলেবাসে নতুনভাবে এটাকে একটু ভালোভাবে পড়বো, ভালোভাবে জানবো, প্রত্যেকটা ফ্রেজের মিনিং দেখবো, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানবো। কারণ আমরা যদি দেখি ইন ইংলিশ লিটারেচার রোমান্টিক লিটারেচার বা যে কোনো রোমান্টিক পোয়েম যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ভালোভাবে জানতে হয়, ভালোভাবে বুঝতে হয়। সেক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েম ছাড়া ইংলিশ রোমান্টিক পোয়েম ইনকমপ্লিট হয়ে থাকবে। আমি বারবার একটা কথা বলছি, রোমান্টিক পোয়েম কেন বলছি? কারণ William Wordsworth belonged to the romantic period of English literature. English literature এর রোমান্টিক এজে তিনি বিলং করতেন এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ ফর দ্য ফার্স্ট টাইম তারা দেখিয়েছিলেন যে হাউ দ্য নেচার ক্যান বি দ্য রিসোর্স অফ এনি পোয়েটিক থিম। পোয়েটিক থিমের সম্পদ হিসাবে কিভাবে নেচার হয়ে উঠতে পারে। রিভাইভাল অফ দ্য ন্যাচারাল অ্যাটমসফিয়ার ইন পোয়েট্রিতে ন্যাচারাল অ্যাটমসফিয়ারকে রিভাইভ করেছেন, পুনর্জন্ম দিয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অবদান আমরা ভুলতে পারি না। যাই হোক, আমাদের যে পাঠ্যাংশের বিষয় সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই পোয়েমটা ভালোভাবে বুঝবো, প্রত্যেকটা ফ্রেজ জানবো, প্রত্যেকটা ওয়ার্ড জানবো এবং এই পোয়েমটার যদি কমপ্লিট অ্যানালিসিস তোমরা দেখে নাও আমাদের ক্লাসে, আমি যে ক্লাসটা করছি এই ক্লাসটাতে তোমরা যদি অ্যাটেন্ড করো এবং কমপ্লিট ক্লাসটা যদি তোমরা ফলো করো তাহলে এই পোয়েম থেকে কোনো কোয়েশ্চেনে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয়, হবে না, আই থিঙ্ক হবে না। সুতরাং চলো ক্লাসটা শুরু করা যায়। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি দেখব সেটা হচ্ছে যে এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছেন, কখন লিখছেন। ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা লেখা হচ্ছে 1802 31 জুলাই এবং এখানে 31 জুলাই কেন বললাম? কারণ এই কবিতার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ বলছেন 31 জুলাই কবি এবং তার সিস্টার যার নাম হচ্ছে ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার সিস্টার ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ তারা ওয়েস্টমিনস্টার ব্রিজ, লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছিলেন and it was about 5:30 or 6, 5:30 কি 6:30। দিস ইজ আর্লি মর্নিং, খুব সকালে। এবং যখন তারা এখানে ক্রস করছিলেন দ্য পোয়েট ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ লন্ডন এবং লন্ডনের যে বিউটিটা দেখে তিনি খুব আকৃষ্ট হয়েছিলেন এবং এই কবিতাটা লিখেছিলেন। পরবর্তীকালে এই কবিতাটা লেখা হয়, অর্থাৎ ইন্সপিরেশনাল যে প্লেসটা, যে জায়গাটা সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, যার জন্য কবি বলছেন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মানে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে। এখন আমরা সাধারণত, আমি একটু আগে যেটা ডেসক্রিপশন করতে গিয়ে বলেছিলাম রোমান্টিক পোয়েম, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতায় কোন বিষয়টাকে গ্লোরিফাই করছেন? আমরা রোমান্টিক পোয়েমের মধ্যে দেখি নেচার হ্যাজ বিন গ্লোরিফাইড, প্রকৃতিকে গ্লোরিফাই করা হচ্ছে, গৌরবান্বিত করা হয়েছে। তাহলে এই কবিতায় কি প্রকৃতিকে গ্লোরিফাই করা হচ্ছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেজ that he was much inspired, he was much influenced by the beauty of London, the city. অর্থাৎ
লন্ডন শহরের সৌন্দর্য দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন, এটা এখানকার সাবজেক্ট, এই পোয়েমের সাবজেক্ট ম্যাটার। এটা যদি এটা এই পোয়েমের সাবজেক্ট ম্যাটার হয় তাহলে এটাকে রোমান্টিক পোয়েম হিসেবে বলতে পারি। আমরা যখন কবিতাটা পড়ব তখন দেখব যে এখানে লন্ডন শহরটাকে গ্লোরিফাই করার থেকে লন্ডনের অ্যাটমসফিয়ারটাকে গ্লোরিফাই করা হয়েছে, যে অ্যাটমসফিয়ারিক ডেসক্রিপশনটা রোমান্টিক ডেসক্রিপশন হিসাবে আমরা ধরে নেব বা আমরা রিসিভ করব। আর একই সঙ্গে এমন কিছু রেফারেন্স অফ নেচার, প্রকৃতির এমন কিছু রেফারেন্স নিয়ে এসছেন যে রেফারেন্সগুলো থেকে আমরা এই পোয়েমটাকে রোমান্টিক পোয়েম হিসাবে প্রেজেন্ট করতে পারবো। এখন এর পরের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে তাহলে পাবলিকেশনটা কোথায় হয়েছিল। Upon Westminster Bridge, composed upon Westminster Bridge, was first published in 1807. 1807 সালে এটা পাবলিশড হয়েছিল। পোয়েমস ইন টু ভলিউমস, পোয়েমস ইন টু ভলিউমস, একটা পোয়েম অ্যান্থোলজি, সেই অ্যান্থোলজিতে এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল। সো পাবলিকেশন ডেট ইজ 1807. And where was it first published? It was published in Poems in Two Volumes. এটা একটা ইম্পর্টেন্ট টপিক, একটা ইম্পর্টেন্ট ম্যাটার। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা আলোচনা করতে চলেছি ফর্ম বিষয়ে, যে আমরা যে এই কবিতাটা পড়তে চলেছি এই কবিতাটার কি ধরনের কবিতা। আমি এক কথায় প্রথমেই বলবো যে এই কবিতাটা হচ্ছে একটা সনেট। হ্যাঁ, ঠিকই শুনেছো, সনেট, SONNET। তাহলে সনেট কাকে বলে বা এখানে যে স্ট্রাকচার আছে, সনেটের স্ট্রাকচার সেটা কিভাবে আছে সেটা আমরা একটু দেখে নেব। আমরা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করব, দেখো যে কিভাবে সনেট স্ট্রাকচারটা এখানে করা হয়েছে। ওকে, প্রথমত বলে রাখি যে সনেটের মানে প্রথমে সনেটের যে ডেফিনেশন সেটা আমাদের জানা দরকার। হোয়াট ইজ সনেট? এক কথা আমি বলবো, সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। এমন একটা রাইম স্কিম আছে, কিন্তু পোয়েম ইজ রিটেন ইন 14 লাইনস, 14 লাইনের কবিতা। তো সনেটকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে পেত্রাকেন সনেট আর একটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। পরবর্তীকালে আরো অনেক ধরনের সনেট আছে, কাটল সনেট রয়েছে, ডার্ক সনেট রয়েছে, রিটেন বাই G.M. হপকিন্সের দ্বারা। কিন্তু বেসিক্যালি আমরা সনেটের স্ট্রাকচার দু ধরনের পেয়ে থাকি, একটা হচ্ছে পেত্রাকেন সনেট, যেটাকে আমরা ইটালিয়ান সনেট বলে থাকি, আর সেকেন্ড যে সনেটটা সেটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা শেক্সপিয়ার ইন্ট্রোডিউস করছেন। এখন প্রথমত যেটা পেত্রাকেন সনেট বললাম, পেত্রার্ক, ইটালির পেত্রার্ক তিনি এই সনেট ফর্মটা ইন্ট্রোডিউস করেছিলেন। এখানে পুরো সনেটটাকে দুটো অংশে ভাগ করা হয়। প্রথমত একটা অক্টেভ, যেটা ফার্স্ট 8 লাইনস, এবং লাস্ট 6 লাইনস যেটা হচ্ছে সেস্টেট। ফার্স্ট 8 লাইনসকে বলা হয় অক্টেভ, লাস্ট 6 লাইনসকে বলা হয় সেস্টেট। এই অক্টেভটাকে আবার দুটো অংশে ভাগ করা হয়, একটা দুটো কোয়াড্রেনে, কোয়াড্রেন মিনস 4 লাইন, চারটে চারটে করে লাইন, দুটো কোয়াড্রেনে ভাগ করা হয়, এবং যে সেস্টেট 6টা লাইন আছে সেটাতে টারসেটে ভাগ করা হয়, তিনটে তিনটে করে লাইন। এবার আমরা স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো যে কবিতাটা আমাদের সিলেবাসে আছে, অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটা is the fine example of পেত্রাকেন সনেট। এটা কিন্তু পেত্রাকেন সনেটের একটা দারুণ উদাহরণ, একটা ব্রিলিয়েন্ট এক্সাম্পল কিভাবে পেত্রাকেন সনেটটা হচ্ছে, এবং এখানে কি রাইম স্কিম ব্যবহার করা হয়েছে, এখানে প্রোসোডিক্যাল ছন্দের কি ব্যবহার রয়েছে, এই পুরো বিষয়টা চলো বুঝে নিই। প্রথমত যেটা আমি বললাম যে রাইম স্কিম মানে পেত্রাকেন সনেটের যে ফর্ম, সেটা হলো যে সনেটটাকে প্রথমে 8টা লাইন এবং 6টা লাইনে ভাগ করা হয়। 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ স্মোকলেস। এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার,
এইখানে এই যে আমি 8টা লাইন পেলাম, এই 8টা লাইনকে বলা হয় অক্টেভ, এটাকে বলা হয় অক্টেভ। এবং লাস্ট যে 6 লাইন সেটাকে বলা হয় সেস্টেট। এবং আমি আবার রিপিট করছি, এই যে সনেটের স্ট্রাকচারটা আমি বলছি এটা হচ্ছে পেত্রাকেন সনেটের স্ট্রাকচার। পেত্রাকেন সনেটের স্ট্রাকচারে অক্টেভটাকে আবার 4টি সেন্টেন্সে ভাগ করা হয়, অর্থাৎ এখানে 4টি নেব আর এখানে 4টি নেব। এই যে এই 4টি এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, ওকে, আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার এইখানে 3টে সেন্টেন্স নেব, স্টিপ, হিল, ডিপ, 3টে সেন্টেন্স নিয়ে এখানে করব কি, এটা হচ্ছে টারসেট এবং এখানে হচ্ছে টারসেট। এই হচ্ছে পেত্রাকেন সনেটের স্ট্রাকচার। এবার এখানে একটা রাইম স্কিম দেখব। রাইম স্কিমটা কি, যেমন রাইম স্কিম মানে ছন্দটা কেমন ভাবে আছে। যেমন প্রথমে আছে ফেয়ার, এখন ছন্দটাকে যদি আমি দেখি তাহলে ফেয়ারের পাশে আমি ধরো বললাম এ, ফেয়ারের পাশে এ ধরলাম, বাই তো আলাদা উচ্চারণ হচ্ছে, বাই যেহেতু আলাদা উচ্চারণ হচ্ছে, ফেয়ারের ক্ষেত্রে এ ধরেছিলাম, বাইয়ের ক্ষেত্রে আমি ধরবো বি, ওকে, বি। ম্যাজেস্টাই, দেখো বাইয়ের সঙ্গে মিল আছে, তাহলে এটা ধরবো বি, আর ফেয়ারের সঙ্গে ওয়্যারের তুলনা আছে মানে মিল হচ্ছে, তাহলে এ। আমরা কোয়াড্রেন্ট পেয়েছিলাম তো, তাহলে কোয়াড্রেন্ট কি পেলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট পেলাম এ বি বি এ, ওকে, নাম্বার 1। সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো বেয়ার, ফেয়ার, তাহলে এটাও বেয়ারের সঙ্গে ফেয়ারের মিল আছে, তাহলে আমি যেহেতু ফেয়ার এ বসিয়েছিলাম বেয়ার এ। লাই, এটা আবার বাইয়ের সঙ্গে মিল আছে, তাহলে এটা বি। স্কাই, এটাও বি, এবং বেয়ারের সঙ্গে এয়ার এ, অতএব এটাও দাঁড়াচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, দাঁড়াচ্ছে এ বি বি এ, ওকে। নেক্সট সেস্টের এটা দেখি, এবারে স্টিপ, হিল, ডিপ, এটা আলাদা হয়ে যাচ্ছে, সি ডি আর সি। আর উইল, হিলের সঙ্গে মিল আছে দেখো, আর স্টিপের সঙ্গে কিন্তু অ্যাসলিপের মিল আছে, স্টিপের সঙ্গে হিলের মিল নেই, ডিপের ছিল অ্যাসলিপের, এটা সি দিয়ে দিই। আবার হিলের সঙ্গে উইল, অতএব এটা হচ্ছে ডি আর স্টিল হচ্ছে ডি। তাহলে কি দাঁড়ালো, এখানে আমরা 3টে করে টারসেট করে বলেছিলাম, 3টে করে সেন্টেন্স, তাহলে কি দাঁড়ালো, সি ডি সি, সি ডি সি, আর এটা হচ্ছে ডি সি ডি, ডি সি ডি। এবার আমি পেলাম কি এবিবিএ, এবিবিএ, সিডিসি, ডিসিডি। এইটা হচ্ছে আমাদের কি পেত্রাকেন সনেটের রাইম স্কিম। এটা খুব ইম্পর্টেন্ট, রাইম স্কিম। রাইম স্কিম অফ দিস পোয়েম ইজ এবিবিএ, এবিবিএ, সিডিসি, ডিসিডি, ওকে, ওকে। এটা গেল রাইম স্কিম, পেত্রাকেন সনেটের রাইম স্কিম বললাম। এরপরে যে বিষয়টা আরেকটা আসে সেটা হচ্ছে যে সনেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন আমরা বলে থাকি যে সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। এটা যেমন বলি, আরেকটা কথা বলি, দিস ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এখন আয়াম্বিক পেন্টামিটার আমি ছোট্ট করে বলে দিই, আমি যেহেতু আপার ওয়েস্টমিনস্টার ব্রিজ খুব ডিটেলসে পড়ছি এবং তোমাদেরও এটা জানা দরকার যে আয়াম্বিক পেন্টামিটার বলা হয়, আয়াম্বিক পেন্টামিটার কি, এটা প্রোসোডিক ওয়েতে অর্থাৎ ছন্দের দিক থেকে। চলো স্ক্রিনে দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে আয়াম্বিক, আমি এই সেন্টেন্সটাকে নিয়ে নিলাম এবং এটাকে প্রথমে আমি কতগুলো সিলেবেলে ভাঙবো। সিলেবেল যেমন আর্থ সিঙ্গেল সিলেবল, হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, কতগুলো সিলেবেল পেলাম। এবার প্রত্যেক আয়াম্বিক যেহেতু বলেছে তাহলে দুটো করে সিলেবেল নেবো, দেখো দুটো করে সিলেবেল নিলাম, আর্থ হ্যাজ not anything to show more, ওকে। এবার দুটো করে যখন দুটো সিলেবেল আছে প্রত্যেকটা, এবারে এইগুলোকে এক একটাকে বলা হয় মিটার, এগুলোকে এক একটা বলা হয় মিটার। তাহলে প্রত্যেকটা মিটারে কত করে সিলেবেল আছে, দুটো করে সিলেবেল আছে, যার জন্য এটাকে বলে আয়াম্বিক। এবার কটা মিটার পাওয়া গেল, 1 2 3 4 5, 5, এটা একটা, 2 3 4 আর 5, তাহলে 5টা মিটার পাওয়া গেল, যার জন্য আমি বলছি পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার। এবার এখানে একটা আছে যে স্যার, নো, একটা থাকলেও আমি এটাকে আরেকটা মিটার ধরে নেব। এই জন্য এই সনেটের স্ট্রাকচারটা কমপ্লিট। প্রত্যেকটা সেন্টেন্স যদি আমি ভাঙি
তাহলে দেখব যে প্রত্যেকটা সেন্টেন্সে আয়াম্বিক পেন্টামিটারের যে এক্সিস্টেন্স অস্তিত্ব সেটা আছে। সুতরাং আয়াম্বিক পেন্টামিটারের ডেসক্রিপশনস আমি করলাম। এটা গেল ফর্ম এবং সনেট সম্পর্কে আলোচনা করলাম। চলো এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিয়ে সরাসরি চলে যাব টেক্সচুয়াল অ্যানালিসিস, অর্থাৎ টেক্সটের প্রত্যেকটা লাইন বাই ধরে ধরে মিনিং জানবো, প্রত্যেকটা ফ্রেজ জানবো এবং কবি কি বলতে চাইছেন সেই বিষয়টাও আলোচনা করব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1802-তে তিনি যাচ্ছিলেন, ফ্রান্স যাচ্ছিলেন। অ্যাকচুয়ালি হি অ্যান্ড হিজ সিস্টার ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ ওয়ার অন দেয়ার ওয়ে টু ফ্রান্স। যখন ফ্রান্সে যাচ্ছিলেন, when they were on the way and they were crossing the Westminster Bridge, যখন ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছিলেন, at that times he was much influenced, he was much inspired, or we may say he was much involved in the beauty of the city of London, because it was the very morning at around 5:30 or 6:30 a.m. and at that time the atmosphere of the London is so beautiful that the poet has written this particular poem, যে কবি এই কবিতাটা লিখলেন। এখন এখানে unlike the other romantic poets, the poet has glorified the সিটি। অন্যান্য কবির মতন নয়, যেটা সম্পূর্ণ আলাদা, অন্যান্য কবির মতন নয়, সেটা হচ্ছে যে কবি মূলত এখানে ডেসক্রাইব করছেন একটা সিটিকে, যেখানে রোমান্টিক পোয়েমে সিটিকে ডেসক্রিপশন করার কথা নয়, কিন্তু বেসিক ফোকাস অফ দ্য পোয়েম ইজ অন দ্য অ্যাটমসফিয়ার অফ নেচার। অ্যাকচুয়ালি আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো। চলো কবিতাটা দেখা যাক। কবিতার প্রথম লাইনে দেখো ভালো করে বলা আছে, আর্থ হ্যাজ, ফার্স্ট দুটো লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে এর থেকে ভালো কিছু দেখানোর মতন পৃথিবীর আর কিছু নেই। তাহলে এখানে কি থাকা উচিত ছিল? মোর ফেয়ার দ্যান দিস। দ্যান দিসটা উজ্জ্বল আছে, মানে দ্যান দিস মানে এটার থেকে। আমি বললাম এখানে কবি কার দ্বারা সৌন্দর্য, মানে লন্ডনের সৌন্দর্যের কথা বলছেন, তাহলে দিস মানে লন্ডনের বিউটি। কবি বলতে চাইছেন যে পৃথিবীর এই যে লন্ডনের সৌন্দর্যটা সকালবেলা দেখা যাচ্ছে, এর থেকে ভালো কিছু আর নেই। এক কথায় আমি বলবো দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল অবজেক্ট অন দ্য আর্থ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। কবির মতে এটা হচ্ছে সব থেকে সুন্দর জিনিস পৃথিবীর উপরে। বোঝা গেল? তারপরে কবি বলছেন, ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে কি? ডাল মানে হচ্ছে ইনসেনসিটিভ। ডাল মানে ইনসেনসিটিভ, মানে অনুভূতিহীন। অর্থাৎ অনুভূতিহীন হন তিনি, অর্থাৎ সেই ব্যক্তি অনুভূতিহীন হবে, ডাল হবেন, বোকা হবেন, ফুলিশ হবেন। উড বি অফ সোল হু কুড পাস বাই, যিনি পেরিয়ে যেতে পারবেন। হু কুড পাস বাই মানে পেরিয়ে যাবেন। পেরিয়ে কেন যাবেন? মানে হু উইল নট বি ইন্সপায়ার্ড বাই দ্য বিউটি অফ লন্ডন। লন্ডন ইজ ভেরি বিউটিফুল, লন্ডন খুব সুন্দর, কিন্তু কবি বলছেন যে একজন ব্যক্তি যে এই সৌন্দর্যটা দেখে ক্রস করে বেরিয়ে চলে যাবেন উইদাউট বিং এফেক্টেড বাই ইট, এর দ্বারা প্রভাবিত না হয়ে, হি উড বি ডাল অফ সোল, হি উড বি ইনসেনসিটিভ ইন হার্ট, হৃদয়ের দিক থেকে, সোলের দিক থেকে, মানসিকতার দিক থেকে, মেন্টালিটির দিক থেকে, হি উইল বি ডাল অফ সোল। তিনি কি হবেন? বোকা হবেন হৃদয়ের দিক থেকে। এখন এই লাইনটা আমার একটা লাইনের কথা মনে পড়ছে, যেখানে সলিটারি রিভার বলে একটা পোয়েম আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সেখানে তিনি যখন কবি সৌন্দর্যটা প্রকাশ করছেন তখন সেখানে তিনি বলছেন স্টপ হেয়ার অর জেন্টলি পাস। পাশে একজন পেরিয়ে যাচ্ছিল, তাকে বলছে স্টপ হেয়ার অর জেন্টলি পাস, থেমে যান নইলে আসতে যান। মানে the rapturous beauty of the nature engulfed the poet। এই যে দারুণ সৌন্দর্যটা সেটা কবিকে যেন গিলে ফেলেছে। and the poet doesn't want to be disturbed by anyone, কবি চান না যে তিনি ডিস্টার্ব হন। এখানেও তিনি সেই কথাটা বলছেন যে persons who will not be affected by the beauty of London in this morning, এই সকালবেলায়, he would be dull of soul. So earth has not anything to show more fair, মানে this is the most beautiful thing on earth, and dull would be of soul who could pass by. Persons who will pass by, who will cross this beauty of London in the morning without being affected by this beauty, would be dull, would be insensitive, would be senseless in heart, হৃদয়ের দিক থেকে।
সো এই লাইনটার পরে যে লাইনটা আসে সেটা হচ্ছে যে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টাই। এ সাইট সো টাচিং, দেখো এখানে এ সাইটের কথা বলেছে। এ সাইট মানে দ্য সাইট অফ দ্য বিউটি অফ লন্ডন। এ সাইট বলতে দ্য সাইট অফ দ্য বিউটি অফ লন্ডন মানে লন্ডনের, এবং ইন দ্য মর্নিং সকালবেলা সেই সাইটটা সো টাচিং। সো টাচিং মানে সো ইমপ্রেসিভ, এত প্রভাবকারী। ইন ইটস ম্যাজেস্টাই, ম্যাজেস্টাই মানে হচ্ছে গ্ল্যামার, স্প্লেন্ডার, দারুণ গ্ল্যামার, দারুণ আকৃষ্টকারী একটা বৈশিষ্ট্য, যেটা তার ম্যাজেস্টাই, তার গ্ল্যামারাস যে বিউটি, সেই বিউটিটা এতটাই প্রভাবকারী। কবি বলছেন দিস সাইট ইজ সো টাচিং, সো ইমপ্রেসিভ ইন ইটস ম্যাজেস্টাই, ইন ইটস গ্ল্যামারাস বিউটি। দিস সিটি, এই শহরটা, অর্থাৎ দিস সিটি রেফার্স টু লন্ডন। এই যে শহরের কথা বলা হয়েছে, দিস সিটি ইজ রেফারিং টু লন্ডন। এবং কবি কোথায় আছেন? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে দেখছেন। দিস সিটি নাও ডোথ, ডোথ মিনস ডাজ, এই সিটিটা এখন পরে আছে লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো পরে আছে, উইয়ার মানে পরে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং। এটা এমসিকিউর জন্য কিন্তু কনফিউশন জায়গা। অনেকেই বলেন যে হোয়াট ডাজ দ্য সিটি উইয়ার, উইয়ার কি মানে সিটিটা, শহরটা কি পরে আছে। আমি এক কথায় লিখবো দ্য সিটি উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যটার পোশাকটা পরে আছে। সো দেয়ার ইজ এ কম্প্যারিজন, এখানে একটা কম্প্যারিজন আছে এবং এখানে একটা মেটাফোরের ব্যবহার আছে। কিভাবে কম্প্যারিজনটা করা হলো? কম্প্যারিজনটা করা হলো এই যে ড্রেসের সঙ্গে, মানে ড্রেস গার্মেন্ট বলেছে না, গার্মেন্টের সঙ্গে বিউটি অফ দ্য মর্নিং। So the garment is actually compared with the beauty of the morning and the comparisons is implied here. কম্প্যারিজনটা বোঝা যাচ্ছে না, কিন্তু একই সঙ্গে এখানে একটা সিমিলির ব্যবহার রয়েছে। কিরকম না, লাইক এ গার্মেন্ট উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং, লাইক এ গার্মেন্ট উই আর দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে সিমিলির ব্যবহার রয়েছে। সিমিলি কাকে বলে? সিমিলি মানে হচ্ছে একটা কম্প্যারিজন করা হয়, অ্যাজ এবং লাইক দিয়ে যখন কম্প্যারিজন করা হয় তখন সেটাকে আমরা সিমিলি বলি। সুতরাং সিমিলির এক্সাম্পলও এখানে রয়েছে। So this city now doth like a garment wear the beauty of the morning. This is the first quadrant. দেখো এটা কমপ্লিট হচ্ছে beauty of the morning এ, যে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ফার্স্ট লাইনেও ঢুকে গেছে। তারপরে দুটো কথা বলেছে, যে দুটো ওয়ার্ড, these two words are really important in this context in the descriptions of the beauty of the London, because silent and bare. Silent মানে নীরবতা, bare মানে হচ্ছে clearly visible। বেয়ার মানে উলঙ্গ, কিন্তু এখানে বেয়ার মানে হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল, পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। দুটো জিনিস দেখো, একটা হচ্ছে, আমি দুটো ব্যাখ্যা করে দিই। সাইলেন্স, দিস ইজ মর্নিং, সকালবেলা, যে এটা পুরো কমপ্লিট অ্যাটমসফিয়ারটা সাইলেন্ট হয়ে আছে, এটা নাম্বার ওয়ান। সাইলেন্ট হয়ে আছে কারণ সাধারণ লাইফ এখনো শুরু হয়নি। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বেয়ার। বেয়ার মানে ক্লিয়ারলি ভিজিবল। ক্লিয়ারলি ভিজিবল কেন? কারণ এয়ারটা, বাতাসটা পরিষ্কার আছে, মানে পলিউশন এখনো শুরু হয়নি। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে চলে যাই, কি বলছে দেখো। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, টাওয়ার, টাওয়ার মানে উঁচু উঁচু কোনো জায়গা, যেগুলো ডোমস, গম্বুজ, থিয়েটার এবং টেম্পলস, দিজ আর দ্য থিংস দ্যাট রিপ্রেজেন্ট দ্য সিটি। এগুলো তো শহরের বিভিন্ন জিনিস, তাই না? সো দিজ আর দ্য রিপ্রেজেন্টেশনস অফ দ্য সিটি, শহরকে রিপ্রেজেন্ট করে। এবার এই জিনিসগুলো বলছে লাই ওপেন, এগুলো শুয়ে আছে খোলা অবস্থায়, আনটু দ্য ফিল্ডস, লাই মানে শুয়ে থাকা, ওপেন মানে খোলা অবস্থায়, আনটু দ্য ফিল্ডস মানে আপ টু দ্য ফিল্ডস, ফিল্ডস মানে মাঠ। কবি মাঠের বর্ণনা করছেন, মানে অ্যাট দ্যাট টাইম দ্য লন্ডন ওয়াজ সো নট সো কনজেস্টেড। তখন কিন্তু লন্ডন অতটা কনজেস্টেড ছিল না, এগুলো খোলা মাঠ পর্যন্ত বিস্তৃত হয়েছিল, শুয়েছিল। আরেকটা জিনিস বলছে অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত, অর্থাৎ আকাশ পর্যন্ত এই যেন বিস্তৃত হয়ে আছে। সো লন্ডন, এইখানটায় যেটা বলা হয়েছে, লন্ডন ইজ নট সো কনজেস্টেড জাস্ট লাইক টুডে, এখনের মতন কনজেস্টেড কিন্তু তখন ছিল না, সেটাই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শিপস, টাওয়ার, স্টোম। শিপস কি স্ট্যান্ড করে? যেমন শিপস হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমটাকে প্রেজেন্ট করে, মানে যাতায়াত ব্যবস্থা, ট্রান্সপোর্ট, মালপত্র আমদানি রপ্তানির ব্যাপার থাকে। টাওয়ার্স মানে উঁচু উঁচু বিভিন্ন বিল্ডিং এর কথা বলছে, রেসিডেন্সের কথা বলছে, ডোয়েলিং প্লেসের কথা বলছে। দিস ইজ দ্য সিভিলাইজেশনস, আরবান সিভিলাইজেশনস কে রিপ্রেজেন্ট করে। ডোমস অ্যান্ড থিয়েটার্স, দিস আর দ্য কালচারাল লাইফটাকে প্রেজেন্ট করে।
and temples মানে হচ্ছে মন্দির, these are the religious, this shows the religious standard of the people, মানে religion কে represent করে। এগুলো এক একটা ওয়ার্ড এক একটাকে রিপ্রেজেন্ট করে, যেগুলো সিটি লাইফটাকেও ওভারঅল সিটি লাইফটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, সুতরাং এগুলো শুয়ে আছে, এগুলো বিস্তৃত হয়ে আছে মাঠ পর্যন্ত, এবং অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, যে কথাটা একটু আগে বেয়ার কথাটা দিয়ে প্রকাশ করেছিল সেটাই এখানে বলছে। দেখো সমস্তটাই ব্রাইট, উজ্জ্বল এবং গ্লিটারিং মানে চকচকে, ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস মানে এয়ার ইজ স্মোকলেস, এয়ার বাতাসে কোনো ধোঁয়া নেই, মানে কলকারখানাগুলো ইন্ডাস্ট্রিজ গুলো সেগুলো হ্যাভ নট স্টার্টেড ইয়েট, সেগুলো এখনো শুরু হয়নি। সো স্মোকলেস এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি ইয়েট ইন দ্য মর্নিং। সকালবেলা এখন ইন্ডাস্ট্রি মানে কোনো কলকারখানা, কোনো যানবাহন, এমনকি ট্রান্সপোর্ট সিস্টেম এগুলো স্টার্টই করেনি, যার জন্য অল দ্য থিংস অফ দ্য সিটি, শহরের সমস্ত জিনিসগুলো দে আর গ্লিটারিং, তারা চকচক করছে। দে আর ব্রাইট ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে, দে আর ক্লিয়ারলি ভিজিবল। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে হচ্ছে ফ্লো, এবং এখানে দেখো সান, সান মানে সূর্য, বলে সূর্য এত সুন্দরভাবে কোনোদিন ফ্লো করেনি। সূর্য ফ্লো করে না, কে ফ্লো করে? সানলাইট ফ্লো করে। তাহলে এখানেও একটা কম্প্যারিজন আছে, এখানে একটা মেটাফোর পাচ্ছি, স্টিপ কথাটার মাধ্যমে আমি একটা মেটাফোর পাচ্ছি। কেন মেটাফোর পাচ্ছি, কিভাবে পাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো বলছে সান মোর বিউটিফুলি স্টিপ, এত সুন্দর সূর্য কখনো ফ্লো করেনি। সান মিন সানলাইট, সূর্যের আলো। এখন এই যে সানলাইটের কথা বলছে, সূর্যের আলো কথা বলছে, সূর্যের আলোর সঙ্গে ওয়াটারের একটা কম্প্যারিজন করা হয়েছে, সূর্যের আলোর সঙ্গে ওয়াটারের একটা তুলনা করা হয়েছে। কেন? কারণ সূর্যের জল সাধারণত ফ্লো করে, সূর্যের আলো ফ্লো করে না। সো দেয়ার ইজ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন বিটুইন দ্য সান ফ্লো মানে ফ্লো অফ দ্য সানলাইট অ্যান্ড দ্য ফ্লো অফ ওয়াটার। দিস ইজ মেটাফোর। ওকে, সূর্য এত সুন্দরভাবে ফ্লো করেনি ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। ফার্স্ট স্প্লেন্ডার মানে ফার্স্ট লাইট, ফার্স্ট লাইট অফ দ্য সান কোথায় পড়ে? কোথায় পড়ে? দেখো ভ্যালি, রক অ্যান্ড হিল, এই যে তিনটে জিনিস বলা হয়েছে, দিস আর দ্য অ্যাটমসফিয়ার অফ নেচার, দিস আর দ্য থিংস অফ নেচার। এই যে ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, রক মানে পাথর, হিল মানে হচ্ছে পাহাড়, এই দিস আর দ্য রিপ্রেজেন্টেশনস অফ নেচার। এগুলো তো রিপ্রেজেন্টেশন, কিসের রিপ্রেজেন্ট করে? দিস সিম্বলাইজ নেচার, এরা প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে। এবং এখানে যে বলছে ভ্যালি, উপত্যকায় সর্বপ্রথম সূর্যের আলো পড়ে, তাই না? সূর্যের আলো সব থেকে উঁচু পাহাড়ি অঞ্চলে পড়ে, তাহলে উপত্যকাতে যেহেতু সূর্যের আলো পড়ে সেই জন্য বলছে ভ্যালি, রক এবং হিল সাইডে সূর্যের যখন প্রথম ফার্স্ট স্প্লেন্ডারটা পড়ে, প্রথম আলোটা পড়ে, তখনও এত সুন্দর সৌন্দর্য তৈরি করে না যেটা এখন লন্ডন শহরে তৈরি করেছে। বোঝা গেল? অর্থাৎ সিটিটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে কবি অরিজিনালি দেখো ভ্যালি, রক, হিল, নেচারকেই নিয়ে আসছেন, এবং এভাবে নেচারকেই তিনি কি করছেন? গ্লোরিফাই করছেন। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। নেভার স কখনোই দেখিনি, নেভার ফেল্ট কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ এত ডিপ, গভীর, শান্ত। অর্থাৎ ডিপ সাইলেন্সের কথা বলেছে। কাম মানে হচ্ছে নীরবতা, আবার এইটাই হচ্ছে দিস ইজ দ্য কি টু দ্য বিউটি অফ লন্ডন। এই যে সাইলেন্স, এই সাইলেন্সটা হচ্ছে এই লন্ডনের সৌন্দর্যের মূল চাবিকাঠি, যার জন্য কবি বলছেন কখনোই আমি এরকম দেখিনি, কখনোই আমি অনুভব করিনি এ কাম সো ডিপ, এতটাই গভীর শান্তি, গভীর সাইলেন্স, ডিপ সাইলেন্স। দ্য রিভার গ্লিডেথ অ্যাট ইজ ওন সুইট উইল। এখানে যে রিভারের কথা বলা হয়েছে সেই রিভারটা হচ্ছে টেমস। রিভার টেমস ইজ ফ্লোয়িং বিনিথ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচ দিয়ে নদী পেরিয়ে গেছে যেটা টেমস রিভার। সে গ্লিডেথ অ্যাট হিজ, দেখো হিজ মানে তার, অর্থাৎ ম্যাসকুলাইন সেন্সে ব্যবহার করা হয়েছে কাকে? রিভারকে। অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচে যে টেমস নদী আছে সেই টেমস নদীকে, টেমস রিভারকে এখানে ম্যাসকুলাইন সেন্সে ব্যবহার করা হয়েছে, পুংলিঙ্গে ব্যবহার করা হয়েছে। হিজ ওন সুইট উইল, তার মিষ্টি ইচ্ছের সঙ্গে সে গ্লিডেথ, গ্লিডেথ মানে ফ্লোজ, ইজ ফ্লোয়িং। দ্য রিভার টেমস ইজ ফ্লোয়িং অ্যাকর্ডিং টু হিজ ওন উইল। রবীন্দ্রনাথের ভাষায় নদী আপন বেগে পাগল পারা। এখানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে টেমস নদী যেন তার নিজের ছন্দে, নিজের গতিতে বয়ে চলেছে, অ্যাট ইজ ওন সুইট উইল, উইল মানে ইচ্ছে, নিজের ডিজায়ার। সুতরাং রিভারটাকে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে, এখানে পার্সনিফিকেশন আছে।
এখানে যে ফিগার অফ স্পিচের ব্যবহার হয়েছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে রিভার হ্যাজ বিন গিভেন দ্য স্ট্যাটাস অফ এ পার্সন, একজন ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে রিভারটিকে, যার জন্য দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল ডিয়ার গড। দেখো এখানে অ্যাড্রেস করা হচ্ছে ডিয়ার গড, মানে ও গড, প্রিয় ভগবান। এটাকে আবার বলা হয় অ্যাপোস্ট্রফি। যখন অ্যাড্রেস করা হয় কাউকে তখন আলংকারিক ভাষায় সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। বলছে ও গড, গডকে ডাকছেন কবি। কেন? দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বাড়িগুলো ঘুমন্ত মনে হচ্ছে। ইয়েস, পিপল হ্যাভ নট গট আপ ইয়েট, মানুষই এখনো ওঠেনি। হাউসেস আর অ্যাসলিপ, হাউসগুলো অ্যাসলিপ নয়, দ্য পিপল ইনসাইড দ্য হাউসেস আর অ্যাসলিপ, মানুষগুলো যারা বাড়িতে বাস করে তারা অ্যাসলিপ। ওকে, এইটাকে আমরা ট্রান্সফার এপিথেট বলতে পারি। ট্রান্সফার এপিথেট হচ্ছে যে সামথিং ইজ সেড বাট সামথিং রিলেটেড টু দিস ইজ অ্যাকচুয়ালি মিন্ট। কোনো কিছু বলা হয় কিন্তু তার সঙ্গে রিলেটেড কোনো কিছুকে মিন্ট করা হয়। যেমন এখানে দেখো হাউসেস বলা হলো, কিন্তু হাউসেস বলার মাধ্যমে ইনমেটস অফ দ্য হাউসেস, বাড়ির বাসিন্দাদেরকে বলা হচ্ছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ট্রান্সফার এপিথেট। সো ডিয়ার গড, গডকে তিনি ইয়ে করছেন, গডকে তিনি এখানে তিনি থ্যাঙ্কস জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন ফর সাচ এ বিউটি, এই ধরনের সৌন্দর্যের জন্য। বলছে ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। স্টিল মানে শান্ত, শান্তভাবে শুয়ে আছে। মাইটি হার্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, মাইটি হার্ট। মাইটি হার্ট মানে হচ্ছে ক্ষমতাশালী হৃদয়। কাকে বোঝানো হয়েছে? লন্ডন শহরটাকে বোঝানো হয়েছে। লন্ডন ইজ মাইটি হার্ট। লন্ডনকে মাইটি হার্ট কেন বলা হয়েছে? কেন না, কারণ লন্ডনকে অনেক ডিন অ্যান্ড দ্য বাসল অফ দ্য সিটি, শহরের যে কর্মব্যস্ততাকে সহ্য করতে হয়। এখানে মানুষের ট্রান্সপোর্ট সিস্টেম চলে, মানুষ কলকারখানায় ব্যস্ত থাকে, মানুষ পুরো শহরটা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে। অর্থাৎ একটা শহরকে অনেক কিছু সহ্য করতে হয়। His heart is mighty because he has to endure, তাকে সহ্য করতে হয় the din and the bustle, কর্মব্যস্ততা সহ্য করতে হয়। That's why London is called mighty heart, লন্ডনকে বলা হচ্ছে mighty heart, and London the mighty heart is lying still, এ শুয়ে আছে শান্তভাবে। So this is the whole poem composed upon Westminster Bridge। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা বিষয় বলবো যেটা আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে দেখো যে 8টা লাইন এবং 9টা লাইন সাধারণত যখন আমরা ইয়ে করি পেত্রাকেন সনেট দেখি, তখন দেখবো 8 লাইনের পরে 9 লাইনে যখন আসে তখন একটা চেঞ্জ অফ থট থাকে, যেটাকে আমরা ভোল্টা বলি। এই কবিতার মধ্যে সেই ভোল্টা বা চেঞ্জ অফ থটটা অতটা ক্লিয়ার নয়, কিন্তু এটা ক্লিয়ার যে দ্য পোয়েট হ্যাজ গ্লোরিফাইড দ্য বিউটি অফ নেচার। অ্যাকচুয়ালি the poet has glorified the beauty of the city of London in the silence and clear air of the city. সাইলেন্স এবং পরিষ্কার বাতাসে, শহরের পরিষ্কার বাতাসে যে সৌন্দর্য সেটার ডেসক্রিপশন করেছেন। and the key element to the beauty of the city of London is silence and bare means clear visibility in the air. বাতাসে পরিষ্কার দেখতে চাওয়া, the smokeless air and silence, these are the two important factors that make the whole poem a romantic poem, a truly nature poem, and also a masterpiece of William Wordsworth. আশা করি ভালো লেগেছে, বুঝতে পেরেছো পুরো পোয়েমটা। এই পোয়েমটার এই অ্যানালিসিসের পরে আমরা এর থেকে ইম্পর্টেন্ট লাইনস এবং এমসিকিউ যেটা আমাদের সেমিস্টার 1-এ আছে সেই সেমিস্টার 1-এর জন্য প্রিপেয়ার করে দেব। সুতরাং আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করো এবং আশা করব তোমরা আমাদের ক্লাসগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করবে, এবং আমি যে ক্লাসগুলো আপলোড করছি সেগুলো তোমাদের যথেষ্ট ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, যেটা আমাদের চ্যানেলকে ইন্সপায়ার করবে। ওকে, থ্যাংক ইউ।